ছাত্রীরা, আজকে আমরা অপবর্তন চ্যাপ্টারের একদম শেষের অংশ পড়ব, অর্থাৎ আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা এবং পোলারাইজেশন বা সমবর্তন। তাহলে এই অংশটুকু হলেই আমাদের আলো চ্যাপ্টারের আলোর যে অংশটা ছিল, যে মার্কসটা ছিল, সেটা কমপ্লিট হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা শুরু করব আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা দিয়ে, রিজলভিং পাওয়ার অফ এনি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে প্রথমেই যদি আমরা ভাবি একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা, সেটা হচ্ছে আমাদের চোখ। আমাদের চোখ কি করে? অনেক দূরের জিনিসও যেমন দেখতে পায়, অনেক কাছের জিনিসও দেখতে পায়। তাহলে আলো, আমাদের চোখও কিন্তু একটা আলোকীয় যন্ত্র। তাহলে এই যে আমাদের চোখ একটা দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, কাছের জিনিসও স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, এই যে উপযোজন অভিযোজন ক্ষমতা যেগুলো আমরা পড়েছি, সেগুলো আমরা সবাই জানি। কিন্তু যখনই আমাদের চোখকে, অর্থাৎ একটা কালো পেপারে, একটা যে কোনো হোয়াইট পেপারে যদি অনেকগুলো কালো সমান্তরাল রেখা খুব অল্প ব্যবধানে আঁকা হয় এবং তাকে আমাদের চোখের সামনে ধরা হয়, তাহলে আমরা সেটাকে স্পষ্ট দেখতে পাই। কিন্তু এই যে কাগজটা, এটাকে যদি আমাদের চোখের থেকে দূরে সরানো যায়, বা কাগজটা থেকে আমরা যদি অনেক দূরে থেকে কাগজটার ওই রেখাগুলোকে আলাদা করে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু যত দূরত্ব বাড়বে তত কিন্তু ওই লাইনগুলোকে আমরা আর আলাদা আলাদাভাবে দেখতে পাই না। অর্থাৎ কাছ থেকে আমরা প্রত্যেকটা লাইনকে যেমন সুস্পষ্টভাবে দেখতে পাই, কিন্তু অনেক দূরে, ধরো ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে কাগজটাকে আটকে আমরা একদম শেষের বেঞ্চেরও আরও দূরে যদি গিয়ে দেখতে চাই, তখন কিন্তু আমাদের কি হয়, তখন ওই খুব একটা দুটো সমান্তরাল রেখাগুলোর মধ্যে দূরত্ব ধরো 2 মিলিমিটার, এরকম এত কাছাকাছি। তার মানে বলতে চাইছি, খুব কাছাকাছি অবস্থিত দুটো বস্তুকে চোখ যখন অনেক দূরে থাকে, তখন কিন্তু সে দুটো বস্তুকে আলাদা করতে পারে না। ঠিক আছে? অর্থাৎ তাদের দুটো বস্তুর প্রতিবিম্ব আমাদের চোখে কিন্তু আলাদা আলাদাভাবে গঠিত হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে, যত দূর থেকে আমরা দেখব, আমাদের চোখের রেটিনায় ওই বস্তু থেকে যে সরলরেখা যে কোণটা উৎপন্ন করবে, সেই কোণটা কিন্তু ভীষণই কম। সেটা যখন 1/60 ডিগ্রির কম হয়ে যাবে, তখন আর আমরা ওই দুটো বস্তুকে আলাদাভাবে দেখতে পাবো না। কিন্তু তার থেকে বেশি হলে আমরা হালকা হলেও, অস্পষ্ট হলেও কিন্তু বুঝতে পারবো যে দুটো আলাদা আলাদা বস্তু বা আলাদা আলাদা লাইন ওখানে উপস্থিত। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে রিজলভিং পাওয়ারের মূল বক্তব্য। যখনই কোনো অণুবীক্ষণ যন্ত্র বলো বা টেলিস্কোপ বলো, তার সাহায্যে আমরা কোনো কাছাকাছি অবস্থিত দুটো বস্তুর মধ্যে তাদেরকে যদি আলাদা আলাদাভাবে প্রতিবিম্ব গঠন করতে সক্ষম হয়, তাহলে যে টেলিস্কোপ বা যে মাইক্রোস্কোপ এই কাজগুলো করবে, তার যে পাওয়ার, তার যে এই যে আলাদা আলাদা করে দেখানোর যে ক্ষমতা, তাকেই আমরা রিজলভিং পাওয়ার বা বিশ্লেষণী ক্ষমতা বলি। তাহলে এই বিশ্লেষণী ক্ষমতার সংজ্ঞা যদি আমাদের দিতে হয়, তাহলে অবশ্যই বলতে হবে যে কোনো আলোকীয় যন্ত্র যখন খুব কাছাকাছি অবস্থিত দুটো বস্তুর আলাদা আলাদা প্রতিবিম্ব গঠন করতে সক্ষম হয়, বা গঠন করার, দুটো আলাদা আলাদা বস্তুর প্রতিবিম্ব গঠন করার তার যে ক্ষমতা, তাকেই বলা হচ্ছে কি বিশ্লেষণী ক্ষমতা। এবং দুটো বস্তুর কিন্তু আলাদা আলাদা পৃথকভাবে তার প্রতিবিম্ব গঠিত হতে হবে। আর এই বিশ্লেষণী ক্ষমতার একটা বিশ্লেষণী সীমা রয়েছে। বিশ্লেষণ, অ্যানালিসিস রেঞ্জ, সীমা। সেই সীমাটা কত? অর্থাৎ বিশ্লেষণী সীমা বলতে বোঝাবে যে কোনো আলোকীয় যন্ত্রের মাধ্যমে কাছাকাছি অবস্থিত দুটো বস্তুকে পরস্পর যে ন্যূনতম দূরত্বে তার প্রতিবিম্ব গঠিত করে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। যে ন্যূনতম দূরত্বের ব্যবধানে পৃথকভাবে দুটি সুস্পষ্ট প্রতিবিম্ব গঠন হয়, তাকেই বলা হচ্ছে ওই যন্ত্রের বিশ্লেষণী সীমা। তার মানে ওই যে ন্যূনতম দূরত্ব যেটাকে মাপতে পারছে, তার কম হয়ে গেলে আর বিশ্লেষণ করা সম্ভব হবে না। তাহলে ওই যে ন্যূনতম দূরত্ব, তাকেই বলা হচ্ছে বিশ্লেষণী সীমা। তাহলে এই বিশ্লেষণী সীমা বা ক্ষমতা কিভাবে আমরা মাপতে পারি? তাহলে এটা হচ্ছে একটা ন্যূনতম দূরত্ব, যে ন্যূনতম দূরত্বে ওই দুটো বস্তুর, যে দুটো বস্তু খুবই কাছাকাছি অবস্থিত, তাদের আলাদা আলাদা প্রতিবিম্ব গঠিত হবে এবং তাদেরকে সুস্পষ্টভাবে দেখা যাবে, সেটাকেই বিশ্লেষণী সীমা বলে। আর এই রকম দুটো কাছাকাছি বস্তুর পারস্পরিক স্পষ্টভাবে আলাদা আলাদাভাবে প্রতিবিম্ব সৃষ্টি করার যে ক্ষমতা,
তাকেই আলোকীয় যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা আমরা বলবো। তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে একটা মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র, সেই অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা তাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। রেজলভিং পাওয়ার বা বিশ্লেষণী ক্ষমতা তাকে আমরা মোটামুটি আর চিহ্ন দিয়ে প্রকাশ করি। সেই আর ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1/Δd, যেখানে ডেল্টা ডি কি, ডেল্টা ডি হচ্ছে ওই বস্তু দুটো যে বস্তু দুটো খুবই কাছাকাছি অবস্থিত। আমরা জানি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা মানে কিরকম যে মাইক্রোস্কোপিক লেভেল তোমরা বায়োলজিতে পড়েছো, খুব কাছাকাছি দুটো, ধরো একটা যখন আমরা স্ট্রাকচার, একটা পরমাণুর স্ট্রাকচার বা অণুর স্ট্রাকচার দেখছি, একটা ক্রিস্টালের মধ্যে অণুর বিভিন্ন সজ্জা দেখছি, সেক্ষেত্রে তাদের ডিস্টেন্স ভীষণই কম, তাদেরকে আমরা ভালো করে অ্যানালিসিস করছি, ঠিক আছে। ফলে সেই যে দুটো একে অপরের মধ্যে তারা যে ন্যূনতম দূরত্ব অবধি একদম পরিষ্কারভাবে প্রতিবিম্বটা গঠিত হয়, সেই ন্যূনতম দূরত্বটাই হচ্ছে তোমার কি, তার যে অনন্যক অর্থাৎ 1/, সেটাই হয়ে যাচ্ছে রিজলভিং পাওয়ার। তাহলে বুঝতেই পারছি সেই যে মাইক্রোস্কোপ অতি কাছাকাছি খুবই ক্ষুদ্র ডিস্টেন্সে অবস্থিত বস্তু দুটোকে স্পষ্টভাবে আলাদাভাবে আমাদের দেখায়, আমাদের চোখে আমরা দেখতে পাই, তাহলে সেই অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। তাহলে অনেক পাওয়ারফুল আমরা মাইক্রোস্কোপ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে সেই বিশ্লেষণী ক্ষমতা আমরা দেখলাম যেটা 1/Δd এর সঙ্গে সম্পর্কযুক্ত। এখন এই বিশ্লেষণী ক্ষমতার আরও একটা রাশিমালা হয়, সেটা কি, আচ্ছা যদি ওই যে লেন্সটা ব্যবহার করা হচ্ছে একটা অণুবীক্ষণ যন্ত্রে, আমরা কি জানি যে একটা অভিলক্ষ্য থাকে, সেই লেন্স থাকে, সেই লেন্সের ব্যাসার্ধ ওই বস্তুটার সঙ্গে, যে কোনো দুটো বস্তুর মধ্যে যে কোনো একটা বস্তুর সঙ্গে যদি থিটা কোণ করে, তাহলে কি হচ্ছে, যে লেন্স অভিলক্ষের মধ্যে রয়েছে সেই লেন্সের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ কোনো একটা বস্তুর সঙ্গে যে কোণ করে সেই কোণটাকে আমরা থিটা নাম দিচ্ছি। আর ওই অভিলক্ষ্য আর বস্তুর মধ্যে যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমটা হচ্ছে মিউ, সেই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক তাকে আমরা মিউ বলছি। আর যে আলোকরশ্মি ফেলা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে যদি প্রকাশ করি, তাহলে আমরা দেখব এটা হয় মিউ 2 সাইন থিটা বাই ল্যামডা, এই রাশিমালাটার সঙ্গে সমান। অর্থাৎ রিজলভিং পাওয়ার অ্যাকচুয়ালি বস্তু দুটোর যত কাছাকাছি হবে তত তাকে যখন আমরা রিজলভ করব, তাকে যখন আলাদাভাবে আমরা দেখব, তাহলে যার দূরত্ব যত ছোট তার কিন্তু রিজলভিং পাওয়ার তত বড়, ঠিক আছে। এটা তো অনন্য। এবং এই পুরো রাশিমালাটাকে আমরা আবার নতুন একটা রাশিমালা থিটা, মিউ এবং ল্যামডা দিয়ে প্রকাশ করলাম, 2 সাইন থিটা বাই ল্যামডা। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যদি আমরা অভিলক্ষ্য আর বস্তুর মধ্যে এমন একটা মিডিয়াম রাখি যার প্রতিসরাঙ্ক বায়ুর থেকে বেশি, তাহলে আমার কিন্তু রিজলভিং পাওয়ার বেড়ে যাবে। অর্থাৎ আমরা যদি পুরো মাইক্রোস্কোপের ওই সিস্টেমের মধ্যে যেখানে বস্তুটাকে রাখা হবে, পুরো জায়গাটাতে যদি আমরা কোনো একটা বেশি প্রতিসরাঙ্কযুক্ত মাধ্যম রাখি, তাহলে কিন্তু আমার রিজলভিং পাওয়ারটা বাড়ছে। নেক্সট থিটা কোণটা তো, ওটা তো ব্যাসার্ধে, অভিলক্ষের ব্যাসার্ধের পরিবর্তন ঘটলে থিটা কোণের পরিবর্তন ঘটবে। তাহলে অভিলক্ষের ব্যাসার্ধের সঙ্গে থিটা কোণের যে সম্পর্ক, সেটার সঙ্গে কিন্তু এই সাইন থিটাটা নির্ভর করছে। আর ল্যামডা হচ্ছে যে আলোক তরঙ্গ বা আলোক রশ্মি আমরা দেখছি, সেই আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তত কিন্তু রিজলভিং পাওয়ার বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এই পুরোটাই হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই মিউ সাইন থিটা, এটার একটা নাম আছে, এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল অ্যাপারচার, অর্থাৎ সংখ্যাগত উন্মেষ। এই সংখ্যাগত উন্মেষ অনেক সময় মাইক্রোস্কোপের গায়ে কিন্তু লেখা থাকে, ম্যানুয়ালে লেখা থাকে যে এই সংখ্যাগত উন্মেষ এইটা, তার থেকে আমরা রিজলভিং পাওয়ার কতটা মিনিমাম দূরত্বে কোনো বস্তু থাকলে আমরা এর ভালোভাবে প্রতিবিম্ব গঠন বুঝতে পারবো, সেটা কিন্তু সহজেই বোঝা যায়। নেক্সট হচ্ছে নভোবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের সাহায্যে টেলিস্কোপের রিজলভিং পাওয়ার, তারও রিজলভিং পাওয়ার নভোবীক্ষণ যন্ত্রের রিজলভিং পাওয়ার, সেটা কি না, সেক্ষেত্রে আমরা কি জানি যে মহাকাশে
অনেক গ্রহ নক্ষত্র রয়েছে, তাহলে সেই নক্ষত্রগুলো পরস্পরের যারা একে অপরের পাশাপাশি আছে, কিন্তু আমরা জানি নক্ষত্রগুলোর মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি, তাহলে তাদেরকে আমরা তাদের প্রতিবিম্ব আমরা দেখতে চাইছি টেলিস্কোপের সাহায্যে। এবং আমরা ওই ওই একই ঘটনা, যে এক্ষেত্রে আমরা কি দেখবো, যে দুটো বস্তু যখন পৃথকভাবে বিশ্লেষণ করতে পারবে, দুটো বস্তুকে এই নভোবীক্ষণ যন্ত্র যখন পৃথকভাবে বিশ্লেষণ করতে পারবে, তখন ওই বস্তু দুটো অভিলক্ষে যে কোণ উৎপন্ন করবে। তাহলে আমি দুটো নক্ষত্র দেখতে পাচ্ছি আকাশে, তাদেরকে আমার টেলিস্কোপ দুটো আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করছে যে হ্যাঁ এটা একটা এটা একটা, এবং এরা পাশাপাশি অবস্থিত, তাদেরকে আলাদাভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছি। তখন ওই নক্ষত্রগুলো নভোবীক্ষণ যন্ত্রের যে অভিলক্ষ আছে তার বা লেন্স আছে, তার সঙ্গে যে কোণ উৎপন্ন করছে, সেই কোণটাকে যদি আমরা ডেল্টা থিটা বলি, তাহলে এর রিজলভিং পাওয়ার ওই 1/ডেল্টা থিটার সঙ্গে কি হয়, অ্যান্টি প্রপোর্শনাল হয়, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত হয়। এবং এটার আরও একটা রাশিমালা আছে, সেটা হচ্ছে 1.22 ল্যামডা বাই মিউ, সরি 1 উল্টো লিখেছি, ওটা হয়ে যাচ্ছে a/1.22 ল্যামডা। ঠিক আছে, অর্থাৎ এখানে এটাই বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে অভিলক্ষ আছে বা অভিনেত্র আছে তার ব্যাস, এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যত কম তরঙ্গ দৈর্ঘ্য হবে তত বিশ্লেষণ পাওয়ারটা বাড়বে, যত ওই ব্যাসটা বেশি হবে, যখন অভিনেত্রের ব্যাস পরিবর্তন করে বেশি ব্যাসযুক্ত অভিনেত্র ব্যবহার করা হবে, সেক্ষেত্রেও কিন্তু রিজলভিং পাওয়ারটা বাড়বে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা মনে রাখবো। এখান থেকে পরীক্ষায় যেমন একবার বিশ্লেষণী ক্ষমতা কাকে বলে একটা ছোট্ট প্রশ্ন এসেছিল, তখন তোমাদের কিন্তু বিশ্লেষণী ক্ষমতা হয়। আবার এখান থেকে ধরো একটা রাশিমালা দিয়ে জিজ্ঞেস করলো যে আচ্ছা অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতার কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, তখন কিন্তু আমাদের এই রাশিমালা থেকে তার উত্তরগুলো দিতে হবে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমাবর্তন। তাহলে সমাবর্তন বা পোলারাইজেশন সেটা কি, চলো আমরা শুরু করি। তাহলে চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। নেক্সট টপিকে ছাত্রীরা এখন আমরা আলোর সমাবর্তন বা পোলারাইজেশনটা পড়বো। এটা কি ঘটনা আগে প্রথমে আমরা জেনে নিই। দেখো, আলো যে এক প্রকার তরঙ্গ সেটা আমরা পড়েছি, এবং তার প্রমাণস্বরূপ আমরা বিভিন্ন ঘটনাগুলো, যেমন সমাবর্তন তো আজকে পড়বো। যেমন ধরো এই যে তোমার কি বলবো, অপবর্তন পড়েছি, তারপর অপবর্তনের সঙ্গে আমরা বিভিন্ন আরও একটা যেটা পড়েছি ওই যে তোমার ইন্টারফেয়ারেন্স, তারপরে ডিফ্র্যাকশন। এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু পরিষ্কারভাবে আমাদের বলে দেয় যে আলো এক প্রকার তরঙ্গ। এবং এটাও আমরা সম্ভবত ক্লাস 9-এ পড়েছি, যে 9-এ না ক্লাস 10-এ, যাই হোক 9-এ আমরা শব্দ যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, দু ধরনের তরঙ্গের প্রকারভেদ আমরা পড়েছিলাম, এবং সেখানে আমরা দেখেছিলাম যে আলো হচ্ছে তির্যক তরঙ্গ আর শব্দ তরঙ্গ হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবং ক্লাস 11-এ তোমরা আরো পড়লে যে শব্দ তরঙ্গ আলোক তরঙ্গের যখন পার্থক্য, সেখানে একটা মাত্র এই যে দুটো যে তরঙ্গ এবং দুটো তরঙ্গের যে ধর্ম ভিন্ন, সেই যে বিষয়টা, যে ধর্মের সাহায্যে আমরা ব্যাখ্যা করছিলাম তার নাম আমরা সমবর্তন পড়ছিলাম, কিন্তু ঘটনাটা কি সেটা আমাদের 12-এ আছে। তাহলে সমবর্তনই একমাত্র আমাদের, এই ঘটনাটাই আমাদের একমাত্র প্রমাণ করবে যে আলো এক প্রকার তির্যক তরঙ্গ। তাহলে যে কোনো তরঙ্গ সেটা যে তির্যক সেটা প্রমাণ করতে গেলে বা সেটা প্রতিষ্ঠিত হতে গেলে আমাদের এই সমবর্তন ঘটনাটা কি জানতে হবে। ঠিক আছে, শব্দ তরঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা এই সমবর্তন ক্রিয়াশীল নয়, অর্থাৎ সমবর্তন শুধুমাত্র আলোক তরঙ্গের একটা ঘটনা। তাহলে দেখো, আমি এখানে একটা ছবি এঁকেছি, যে ছবিতে OC হচ্ছে একটা লম্বা তার, যে তারটা প্রথমে স্থির অবস্থায় C প্রান্তটাকে দৃঢ় অবলম্বনের সঙ্গে আটকে দেওয়া রয়েছে, আর তিনটে অ্যাক্সিস এঁকেছি, দেখে বুঝতেই পারছি যে OC হচ্ছে X অ্যাক্সিস বরাবর। তাহলে এটা X, Y, Z 3 ডাইমেনশনাল একটা ছবি, সেই জন্য একটু বেঁকিয়ে আঁকা হয়েছে। এখন
এই যে ওসি একটা তার নেওয়া হয়েছে, আমরা জানি এই তারটাকে যদি লম্বভাবে আমি নাড়াই বা কোনো টেনে ছেড়ে দিই তাহলে তির্যক তরঙ্গ সৃষ্টি হয়, এবং সেই তির্যক তরঙ্গের আমরা একটা লেখচিত্র, স্মরণ আর সময়ের লেখচিত্র আমরা ক্লাস 11-এও পড়েছি। তো সেখানে আমরা এখন যেটা এঁকেছি, একটা ব্লু লাইন দিয়ে আমি একটা তরঙ্গ এঁকেছি আর একটা পার্ট এঁকেছি ব্ল্যাক দিয়ে। তাহলে এই ব্লুটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এক্স এর উপর লম্ব, এবং এই যে ব্ল্যাক যে লাইনটা এঁকেছি সেটা কিন্তু জেড বরাবর। ঠিক আছে, তার মানে আলোক তরঙ্গ এর কিন্তু দুটো উপাংশ রয়েছে, একটা হচ্ছে তোমার ওয়াই উপাংশ, একটা হচ্ছে জেড উপাংশ। এবং পরে আমরা জানবো এই ওয়াই উপাংশটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র উপাংশ, তড়িৎ ক্ষেত্র যেটাকে বলি, আর এই জেড উপাংশটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্ট বা চৌম্বক ক্ষেত্রের উপাংশ। তাহলে দুটো উপাংশর এফেক্ট ভ্যালুই হচ্ছে তোমার এফেক্টিভ যে রেজাল্ট, অর্থাৎ তাদের দুজনের মিলিত যে রূপ তাকেই আমরা তির্যক তরঙ্গ বা আলোক তরঙ্গ বলছি। তাহলে একটা আলো যখন সাধারণ আলো একটা মোমবাতি থেকে বা একটা বাতি থেকে, যে কোনো একটা বাল্ব থেকে নির্গত আলো, যেটা আসলে এরকম দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি, একটা ম্যাগনেটিক আর একটা ইলেকট্রিক, তাহলে সেই কম্পোনেন্টগুলো এইভাবে কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ একজন ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, একজন জেড বরাবর কাজ করছে। এই অবস্থায় আমরা একটা কার্ডবোর্ড, যেটাকে এরকম স্লিপ তৈরি করেছি মাঝখানটায় ফাঁকা করে, লম্বাভাবে এক্স অক্ষের ওপর ধরলাম, এবং আরও একটা দূরে ওই একইভাবে এরা একে অপরের সঙ্গে পরস্পর সমান্তরাল বি অক্ষকে, বি ওই পাটাতনটাকেও ধরলাম। এইবার যখনই, যেহেতু এটা লম্বভাবে, আর লম্বভাবে বলতে এক্স অক্ষের লম্বভাবে মানে হচ্ছে ওয়াই অক্ষ, অর্থাৎ ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালে রাখা হয়েছে, তাহলে কোন কম্পোনেন্টটা এর মধ্যে দিয়ে যেতে পারবে, বা দড়ির কোন অংশটা, ওই যে দড়িটাকে নাড়াচ্ছি বা তারটাকে নাড়াচ্ছি, তার কোন অংশটা ওয়াই অক্ষ বরাবর যে অংশটা, সেটা কিন্তু সহজেই ওর মধ্যে দিয়ে বেরিয়ে পড়বে। কিন্তু যেহেতু জেড অক্ষ বরাবর ও কাঁপছিল, সেটা কিন্তু এখানে গিয়ে প্রতিহত হবে, ধাক্কা খাবে, এবং সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আলোর ক্ষেত্রেও তাই, আলো এখানে তো একটা আমরা তোমার একটা পাটাতন রেখেছি, কার্ডবোর্ড রেখেছি, এটা তারের জন্য বলছিলাম, কিন্তু এখানে যদি আমরা এমন কোনো কেলাস রাখি, আমরা বিভিন্ন কেলাসের কথা পড়ব যারা আলোর একটা উপাংশকে অ্যাবজর্ব করতে পারে, সেরকমই একটা টুল আসছি আমরা। তো সেরকম যদি আমরা একটা কেলাসকে রাখি, তাহলে দেখা যাবে সেই কেলাসের এই যে জেড উপাংশ, যেটা আসলে ম্যাগনেটিক ফিল্ডের উপাংশ, সেই উপাংশটা কিন্তু ওই কেলাস আর ট্রান্সফার করে ওইদিকে যেতে পারবে না, অর্থাৎ ওখানেই ও অ্যাবজর্ব হয়ে যাবে। শুধুমাত্র ওয়াই উপাংশটা কিন্তু ওই কেলাসের মধ্যে দিয়ে সে কিন্তু বেরিয়ে পড়বে। এবং যেহেতু ওই আলোটা, তখন আমরা বলবো যে ওই আলোর একটা কম্পোনেন্ট একটা নির্দিষ্ট তলে কিন্তু কম্পিত হচ্ছে, সেই তলটা কোনটা, ওয়াই বরাবর যে তলটা, অর্থাৎ ওয়াই এক্স ওয়াই তলে কিন্তু ওই আলোর যে তরঙ্গগুলো, সেগুলো কিন্তু আলোর যে ওই কণা যাওয়ার ফলে যে তরঙ্গটা, যে কম্পোনেন্টটা রইলো, সেটা কিন্তু ওই ওয়াই জেড তলে, এই ওয়াই এক্স ওয়াই তলে কিন্তু ওই কম্পনটা শুধুমাত্র সীমাবদ্ধ হচ্ছে। কিন্তু যেটা ছিল তোমার এক্স জেড তলে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ওই কেলাস দ্বারা কি হচ্ছে না, প্রতিহত হচ্ছে। এইবার সত্যি সত্যি সেটা ঘটনাটা ঘটছে কিনা ব্যাপারটাকে বিশ্লেষণ করার জন্য, অ্যানালিসিস করার জন্য ওই একই ধরনের একটা কেলাস আমরা ওখানে রাখলাম, এবং দেখলাম সত্যি সত্যি ওই রশ্মিটা, আমরা ওই দিক থেকে চোখ রেখে দেখলাম সত্যি সত্যি ওখানে কিন্তু রশ্মিটা পৌঁছচ্ছে, এবং একই রকম ইন্টেন্সিটি নিয়ে পৌঁছচ্ছে, অর্থাৎ যে উজ্জ্বলতা এখান থেকে এসেছিল সেই একই উজ্জ্বলতা নিয়ে কিন্তু সে বি থেকেও বেরোচ্ছে। তাহলে এই যে বিষয়টা, অর্থাৎ একটা এলোমেলো কিছু কম্পনকে একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করার যে ঘটনা, তাকেই বলা হচ্ছে সমবর্তন। আর এই যে তলে কম্পনটা ঘটছে তাকে আমরা কম্পন তল, আর তার সঙ্গে লম্বভাবে অবস্থিত যে তল, অর্থাৎ এক্স ওয়াই তলে কম্পনটা ঘটছে আর তার সঙ্গে লম্বভাবে অবস্থিত তলটা কোনটা, ওয়াই জেড তল, সেটা হচ্ছে সমবর্তন তল। তাহলে আমরা সমবর্তনের বা পোলারাইজেশনের যদি সংজ্ঞাটা পড়ি কিরকম ভাবে, আলোর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো নির্দিষ্ট তলের উপর একটি বিশেষ অক্ষ বরাবর আলোক রশ্মির তড়িৎক্ষেত্র ভেক্টরের যে কম্পন, তড়িৎক্ষেত্র ভেক্টরের কম্পনকে যে সীমাবদ্ধ করছে, ওই যে বললাম যে এই যে ব্লু লাইনটাকে আমরা সীমাবদ্ধ করলাম
কোন তলে? না এক্স ওয়াই তলে। তাহলে এই যে তলে আমরা সীমাবদ্ধ করলাম, এই পুরো ঘটনাটাকেই বলা হচ্ছে কি সমবর্তন। আর কোনটা অ্যাবজর্ব হলো এই কেলাসটা দিয়ে? টুরামিল কেলাস আমরা এখানে ইউজ করি। তাহলে সেই কেলাস কোনটাকে অ্যাবজর্ব করলো? না এক্স জেড, যে অর্থাৎ এই যে উপাংশটা যেটা জেড বরাবর ক্রিয়াশীল অর্থাৎ ম্যাগনেটিক উপাংশটাকে সে কিন্তু অ্যাবজর্ব করলো। এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে সমাবর্তন। এবং এই একই জিনিস, এই একই দৃষ্টান্ত আমরা দেখবো একটা কেলাস পরীক্ষার মাধ্যমে দেখবো। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। ছাত্রীরা, এখন আমরা আলোর সমাবর্তনের আসল যে দেখবো যে কিভাবে এই সমাবর্তনটা ঘটছে এবং এই সমাবর্তনের ফলে আমরা কি এফেক্ট পাচ্ছি, বা এই সমাবর্তন ঘটনাটা কিভাবে ঘটছে এবং কিভাবে আমরা বুঝবো যে সত্যি সত্যি আলোটা সমাবর্তিত হয়েছে। তাহলে আলোর সমাবর্তন আমরা কি দেখলাম? যে আলোকরশ্মির গতিপথ যেদিকে আমরা দেখতে পাচ্ছি, আলোকরশ্মি কোন দিকে যাচ্ছে? এক্স অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে এই এক্স অক্ষ বরাবর আলোকরশ্মির গতিপথের সঙ্গে লম্ব যে দুটো উপাংশ রয়েছে, একটা উপাংশ ওয়াই অক্ষ বরাবর, একটা উপাংশ জেড অক্ষ বরাবর, অর্থাৎ এই যে দুটো উপাংশ, একটা তড়িৎ ক্ষেত্র উপাংশ, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপাংশ। এই উপাংশগুলির মধ্যে যে কোনো একটিকে, যেটা আমরা দেখলাম যে তড়িৎ ক্ষেত্রের উপাংশটিকে ওই আলো তরঙ্গের গতিমুখের লম্ব দিকে বা লম্বভাবে অবস্থিত তলে তার কম্পনকে যখন আমরা সীমাবদ্ধ করছি, আর একটা কম্পন তখন সেখানে নেই, অনুপস্থিত বা অ্যাবজর্ব হয়ে গেছে আমরা দেখছিলাম। তাহলে এই যে একটা নির্দিষ্ট তলে আলোকরশ্মির আলোক তরঙ্গের অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি নির্দিষ্ট তলে আলোক তরঙ্গের একটা নির্দিষ্ট কম্পনকে, যেটা কম্পন, তাকে যখন আমরা সীমাবদ্ধ করছি তখন এই ধরনের যে ঘটনা তাকে আমরা সমাবর্তন বলছি। তাহলে এখন আমরা ঠিক এই ঘটনাটাই দেখব যে সমাবর্তন আদৌ ঘটছে কিনা এবং কি হচ্ছে সেখানে, আসলে ব্যাপারটা কি, তার ব্যাখ্যাটা কি আমরা পরিষ্কার করে দেখব। তাহলে দেখতে পাচ্ছি একইভাবে আরেকটা ছবি এঁকেছি। এখানে যে কেলাসটা নিয়েছি সেটার গঠন হচ্ছে ষড়ভুজাকার, যেটা আসলে টুরম্যালিন একটা কেলাস, একটা স্বচ্ছ কেলাস, যার মধ্যে দিয়ে যার একটা অক্ষ আছে। দেখো এই ডটেড লাইনগুলো হচ্ছে তার অপটিক্যাল অ্যাক্সিস। কি করে এই আলোক অক্ষটাকে আমরা করলাম? এই টুরম্যালিন যে কেলাসটা রয়েছে তার যে বৃহত্তম কোণটা, সেই বৃহত্তম কোণ বরাবরই কিন্তু এই অক্ষটা থাকে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি এই অক্ষ বরাবর যে অক্ষটাকে আমরা কিভাবে স্থাপন করেছি, ওই কেলাসটাকে আমরা ওয়াই অক্ষের সমান্তরালে স্থাপন করেছি। এবারে এই প্রথম যে কেলাসটাকে রাখা হয়েছে সেটা খানিকটা ও বিন্দু থেকে খানিকটা দূরে রাখা হয়েছে। তাহলে প্রথমেই ও বিন্দু থেকে একটা আলোক উৎস, ধরো একটা মোমবাতির আলো জ্বলছে বা একটা বাল্ব জ্বালানো হয়েছে, যে কোনো আলোক উৎস থেকে যে নির্গত হচ্ছে আলোটা, এটা আসলে অসমবর্তিত আলো বা সাধারণ আলো, তার মধ্যে দুখানা পার্টই অবস্থিত, ম্যাগনেটিক পার্ট ও ইলেকট্রিক পার্ট। তাহলে সেই ম্যাগনেটিক পার্টটা জেড বরাবর আর ইলেকট্রিক পার্টটা হচ্ছে ওয়াই বরাবর। তাহলে এইভাবে দুটো কম্পন করছে। দেখো এইটাকে ওয়াই এর সঙ্গে সমান্তরালে রাখা হয়েছে, এটাকে জেড এর সঙ্গে সমান্তরালে রাখা হয়েছে। তাহলে দুটো কম্পোনেন্টই রয়েছে আলোর তির্যক কম্পনের মধ্যে যখন সে ও বিন্দু থেকে উৎস থেকে নির্গত হচ্ছে। এই অবস্থায় তার গতিপথে আমি একটা টুরম্যালিন কেলাসকে রেখেছি, ক্রিস্টালকে রেখেছি, যেটা কিভাবে রাখা হয়েছে, যার আলোক অক্ষটাকে ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালে রাখা হয়েছে। তাহলে এই সিচুয়েশনে কি হবে? নর্মাল আগের ছবিটার মতন যে স্লিটটা ছিল সেই স্লিট দিয়ে তারের ওই কম্পনটা বেরিয়ে গেল, কিন্তু বাকি যে কম্পনটা ছিল সেটা গিয়ে প্রতিহত হলো। ঠিক একইভাবে যেহেতু এটা অভিলম্ব বরাবর রয়েছে, ওয়াই অক্ষ বরাবর রয়েছে, তাহলে এ কিন্তু সহজেই এর মধ্যে দিয়েই বেরিয়ে যাবে। কিন্তু এই যে কম্পোনেন্টটা সেই বেরোতে গিয়ে কি হবে? ওই কেলাস দ্বারা বাধা পাবে এবং অ্যাবজর্ব হবে, শোষিত হয়ে যাবে। ফলে ওই পার্টটা কিন্তু জেড বরাবর যে পার্টটা সেটা কিন্তু শোষিত হয়ে যাবে এ দ্বারা। তাহলে শুধুমাত্র যেটা নির্গত হবে এর উল্টো দিকে সেটা হচ্ছে ওয়াই কম্পোনেন্টটা। ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে কম্পনগুলো ছিল তাদের কম্পনকে একটা তলে আমরা সীমাবদ্ধ করলাম। তার মানে এ কেলাস থেকে যে আলোটা বেরোলো সে কিন্তু এখন আর অসমবর্তিত আলো রইল না, সেটা কিন্তু সমবর্তিত আলো হলো। কারণ তার যে আলোকীয় কম্পোনেন্ট অর্থাৎ তার যে একটা উপাংশ, তার কিন্তু কম্পনটা একটা নির্দিষ্ট তলে আমরা সীমাবদ্ধ করলাম। সেই তলটা কোনটা? সেই তলটা কিন্তু এই যে ওয়াই অক্ষ বরাবর যে তল বা
এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত তলে কিন্তু সীমাবদ্ধ হলো। এরপর আমরা পরীক্ষা করলাম যে আচ্ছা আদৌ কি এটা ওয়াই অক্ষ বরাবর কাঁপছে, কম্পনটা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে। তার জন্য আমরা আরেকটু দূরে বি কেলাসটাকে রাখা হলো, যেটাও হচ্ছে টুরম্যালিন কেলাস, এবং ওখানেও তাই তার আলোক অক্ষকে আমরা এ অক্ষের সমান্তরালে রাখলাম। তাহলে এখন আমরা বি কেলাসের পিছনের দিকে চোখ রাখলে দেখব যে উজ্জ্বলতা নিয়ে এ থেকে বেরিয়েছিল। আচ্ছা এখানে একটা কথা বলি, আমরা যে উজ্জ্বল আলো এখানে ও থেকে পাচ্ছি, যে ব্রাইটনেসটা দেখব, এ থেকে যখন আলোটা বেরোবে অ্যাবজর্ব হওয়ার পর, যেহেতু কিছুটা আলো অ্যাবজর্ব হচ্ছে, অটোমেটিক্যালি কি হবে, আলোর যে ব্রাইটনেস সেটা কিন্তু খানিকটা কমে যাবে। ফলে এ থেকে নির্গত আলোর ব্রাইটনেস এই ও এ অংশের আলোর ব্রাইটনেসের থেকে কম। আবার এ বি অংশে যে ব্রাইটনেস আমরা পাবো সেটা বি এর পরের অংশেও আমরা একই ব্রাইটনেস পাবো। কারণ কি, যেহেতু এই আলোটা সমবর্তিত আলো এবং এখানে কেলাসটাকে আমরা ওই একইভাবে অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরালেই রেখেছি, ফলে এই কম্পোনেন্টগুলো সহজেই ওখান থেকে নির্গত হবে, কোনোটাই শোষিত হবে না। ফলে আমরা কিন্তু সহজেই কি হবে, ওটাকে একই উজ্জ্বলতা সহ আলোক রশ্মিকে আমাদের চোখে এসে পৌঁছবে, আমরা দেখতে পাবো। কিন্তু এখন যদি আমরা এই সিচুয়েশন তৈরি করি, অর্থাৎ আমরা যদি বি কেলাসটাকে এরকম ঘোরাতে থাকি, এই ও এক্স বরাবর তার যদি ঘূর্ণন ঘটাই, ঠিক আছে, অর্থাৎ ঘোরাতে থাকলি, তাহলে কি হবে, কিছু কিছু কম্পোনেন্ট যে সোজা থাকা অবস্থায় সহজেই বেরোচ্ছিল এখন প্রতিহত হবে, এবং আস্তে আস্তে ওর উজ্জ্বলতা কি হবে, কমবে। এবং দেখবো যে ঘোরাতে ঘোরাতে যখন এটা সম্পূর্ণ এর অপটিক্যাল অ্যাক্সিস আর এর অপটিক্যাল অ্যাক্সিস যখন একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে, অর্থাৎ কেলাসটা তখন এরকম ভাবে থাকবে, তখন অর্থাৎ এই অংশটার সঙ্গে এই পার্টটা 90 ডিগ্রি কোণ করছে। তাহলে কি হবে, কোনো উপাংশই, সব উপাংশটাই মানে এই সমবর্তিত আলোর যে ওয়াই উপাংশ সেটাও কিন্তু এই বি কেলাস দ্বারা অ্যাবজর্ব হবে, এবং কোনো আলোই এখানে আর আমরা পাবো না, পুরো অন্ধকার দেখবো। আবার আমরা যদি এটাকে ঘোরাতে থাকি, ঘোরালে দেখবো অল্প একটা আলো আমরা ফিরে পেলাম, এবং আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে এটাকে যখন আমরা আবার এই সমান্তরালে রাখবো, অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাব, তখন কিন্তু পরিষ্কার আমরা আবার উজ্জ্বলতা সমান উজ্জ্বলতার আলো আমরা দেখবো। এরকম একটা প্র্যাকটিক্যাল ক্লাস তোমরা যখন বিএসসি তে ফিজিক্স নিয়ে পড়বে, এরকম একটা প্র্যাকটিক্যাল পোলারাইজেশনে রয়েছে। তাহলে আমরা দেখলাম যে সত্যি সত্যি ও উৎস থেকে যে আলো নির্গত হলো এই টুরম্যালিন কেলাসের সাহায্যে তাকে কিন্তু সমাবর্তিত করা হলো, এবং সত্যি আদৌ সমাবর্তিত হয়েছে কিনা জানার জন্য অপর একটা কেলাসকে আমরা অক্ষ বরাবর ঘুরিয়ে দেখলাম একটা জায়গায় যেখানে কোনো আলো নির্গত হচ্ছে না, তার মানে সবটাই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এর অক্ষ আর এর অক্ষ যখন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। আবার যখন একে ঘোরাতে ঘোরাতে 90 ডিগ্রি হবে, তখন আমি সর্বোচ্চ আস্তে আস্তে ঘোরাতে শুরু করলে আমি অল্প অল্প ব্রাইটনেস পাবো, অল্প অল্প আলো ওখানে ফিরে পাবো। কিন্তু যখন এটা এই অবস্থানের সঙ্গে ওই অবস্থানটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ এর সঙ্গে সমান্তরাল অবস্থানে থাকবে, তখন আমরা আবার আগের উজ্জ্বলের আলো ফিরে পাবো। তার মানে বোঝা গেল যে এটা সমবর্তিত হয়েছে, অর্থাৎ এ বি অংশের আলোটা হচ্ছে সমবর্তিত আলো। তাহলে যে ব্যবস্থার মাধ্যমে কোনো আলোকে সমবর্তিত করা হয়, পোলারাইজড করা হয়, তাকে বলা হচ্ছে কি না সমবর্তক। তার নামটা হচ্ছে তোমার সমবর্তক বা পোলারাইজার, যাকে আমরা যে কেলাসের সাহায্যে আমরা সত্যি সত্যি সমবর্তিত করছি। আর যার সাহায্যে আমরা টেস্ট করছি, যার সাহায্যে আমরা বিশ্লেষণ করছি যে আলোটা সত্যি সত্যি পোলারাইজড কিনা, তখন তাকে বলা হচ্ছে বিশ্লেষণ বা অ্যানালাইজার। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। এরপর আমরা দেখব যে কম্পনতল কোনটা। আচ্ছা, এখানে আমরা তোমাদের যদি পরিষ্কার করে এখানে দেখি যে এই অংশটা আমরা এখন বাদ দিলাম, তাহলে এখানে আমরা যে আলোক রশ্মিটা বেরোতে দেখছি সেটা সমবর্তিত আলোক রশ্মি। তার কম্পনটা কোন বরাবর, তার কম্পনটা কিন্তু YX তল বরাবর। তাহলে এই YX তল যেখানে আলোক রশ্মিটা কম্পিত হচ্ছে, অর্থাৎ কার সঙ্গে লম্বভাবে অবস্থিত, এক্স অক্ষের তলের সঙ্গে লম্বভাবে যে তলটা অবস্থিত তাকে বলা হচ্ছে YX তল। এরকম একটা তল যদি আমরা কল্পনা করি, আঁকি, তাহলে এরকম একটা আমরা তল পাবো, যেটা পজিটিভ এই এক্স, পজিটিভ ওয়াই, পজিটিভ নেগেটিভ ওয়াই নিয়ে গঠিত যে তলটা, এটা হচ্ছে YX তল। এটাকে বলা হচ্ছে কম্পন তল, যেখানে কম্পনটা আমরা সীমাবদ্ধ করেছি।
তাহলে এটা হচ্ছে কম্পন তল। আর এই কম্পন তলের সঙ্গে লম্বভাবে যে তলটা রয়েছে, তাহলে নিজেরাই বলো এই তলটার সঙ্গে লম্বভাবে এক্স ওয়াই তলের সঙ্গে লম্বভাবে যে তলটা রয়েছে সেটা হচ্ছে ওয়াই জেড তল। সুতরাং এই ওয়াই জেড তলটা হয়ে যাচ্ছে এর সঙ্গে যেটা লম্বভাবে, মানে এরকম ভাবে একটা তল যদি আমরা ভাবি, এটা ওয়াই জেড তল আর কি, সেই তলটা হয়ে যাচ্ছে, এই তলটা হচ্ছে ওয়াই জেড তল, সেই তলটাকে আমরা বলছি সমবর্তক তল। ঠিক আছে, তাহলে এগুলো আমরা মনে রাখবো। তাহলে কম্পন তলের সঙ্গে সবসময় মনে রাখবো যে তলে কম্পনটা রয়েছে সীমাবদ্ধ করেছি সেই কম্পন তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত যে তল আলোকরশ্মিটা সমাবর্তন আলোকরশ্মিটা বর্তমান, তাকেই বলা হচ্ছে সমবর্তন তল। ঠিক আছে, আর এখানে আমরা যদি মনে রাখি যে কম্পন তল আর সমবর্তন তলের মধ্যে কোনটা কত, কোনটা সবসময় 90 ডিগ্রি, এরকম শর্ট প্রশ্ন আসতে পারে। আর কি না, বিস্তারের কোনো অভিমুখ কি আমরা পাবো এখানে এই তলটাতে? কোনো বিস্তারের অভিমুখ কিন্তু এই ওয়াইজেড তলে আমরা পাবো না, বিস্তারের অভিমুখ এখানে কিন্তু শূন্য। তার মানে সমবর্তন তল আর সমবর্তিত আলোর বিস্তারের অভিমুখ এখানে কোনো আমরা মান কিন্তু শূন্য পাবো। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমবর্তনে কিভাবে সমতল সমবর্তিত ঘটনাটা ঘটছে। এখন আমরা দেখব সমতল সমবর্তিত বিষয়টা কি, অর্থাৎ কি পড়বো আমরা, প্লেন পোলারাইজড বা লিনিয়ার পোলারাইজড লাইট। এই জিনিসটা কি, রৈখিক সমবর্তিত আলো কি বা সমতল সমবর্তিত আলো কি, সেটা আমরা দেখব। একটু আগে আমরা টুরম্যালিন কেলাসের মাধ্যমে আমরা দেখছিলাম কোন আলোর কম্পোনেন্টটা বেরোচ্ছিল ওয়াই অক্ষ বরাবর, এবং ওই যে কম্পনটা সেটা কোন তলে ছিল, এক্স ওয়াই তলে সীমাবদ্ধ ছিল, যেটা এক্স তলের উপর লম্ব ছিল। তাহলে আমরা দেখছিলাম যে ওই যে একটা কম্পন যেটা একটা তলে সীমাবদ্ধ হলো, যেটাকে আমরা পোলারাইজেশন বলছি বা সমাবর্তন বলছি, তাহলে ওই যে একটা তল বরাবর একটা নির্দিষ্ট কম্পন আমরা পাচ্ছি, সেই যে কম্পনটা একটা সবসময় একটা রেখা বরাবর হচ্ছে, সবসময় রেখা বরাবর হচ্ছে, তাই তাকে আমরা কি বলতে পারি না রৈখিক সমাবর্তন বা সমতল সমাবর্তন। যেহেতু একটা তল বরাবর সীমাবদ্ধ, সেটা কিন্তু আর অন্য তলে ঘটছে না বা ঘটবে না, সেক্ষেত্রে আমরা তাকে সমতল সমবর্তিতও বলতে পারি বা রৈখিক সমবর্তিত বলতে পারি। এইবার আমরা এই রশ্মিগুলো আঁকবো কিভাবে, তার প্রথাটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হ্যাপাজার্ড, মানে কম্পনগুলো বিভিন্ন দিকে রয়েছে একটা, এবং সেই অ্যাঙ্গেলগুলো একটা তলের মধ্যে সীমাবদ্ধ কিন্তু অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট, একটা তলের মধ্যে রয়েছে যদি আমরা ভাবি, তার মানে এটা হচ্ছে কি বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে বলে একে আমরা অসমবর্তিত আলো বলি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিলম্বে প্রাতলের সব দিকে ঘটছে, যে কোনো দিকে কিন্তু এর অভিমুখ রয়েছে। এখন এটাকে যদি আমরা একটা আলোকরশ্মির গতির সঙ্গে আমরা কম্পেয়ার করি, তাহলে আলোকরশ্মি ওয়াই বরাবর এক্স বরাবর যাচ্ছে, আর ওয়াই বরাবর একটা কম্পোনেন্ট রয়েছে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট, আর একটা কম্পোনেন্ট রয়েছে যেটা এই তল এক্স এবং ওয়াই তলের সঙ্গে কি পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে জেড তল। সেটাকে আমরা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ সেটা হচ্ছে এরকম খানিকটা। ঠিক আছে, এইবার এটা যখন অসমবর্তিত আলোকে যখন আমরা পোলারাইজড করব, কোনো কেলাসের মধ্যে দিয়ে একটা কম্পোনেন্ট অ্যাবজর্ব হয়ে গেল এবং যে আলোটা বেরোলো সেটা সমবর্তিত আলো বেরোলো, তাহলে সেক্ষেত্রে যদি কম্পনটা কাগজের তলে বা এখন বোর্ড আছে বোর্ডের তলে সম্পাদিত হয়, তাহলে সেই যে সমাবর্তনটা সেই সমবর্তিত আলোকে আমরা এইভাবে আঁকবো যখন সেটা বোর্ডের তলে সম্পন্ন হবে, মানে এরকম ওই রশ্মির গতিপথের সঙ্গে অভিলম্ব, কিন্তু তলটা কোনটা, বোর্ডের তলটা। ফলে আমরা এরকম অ্যারো দিয়ে বিপরীত মুখে অ্যারো দিয়ে চিহ্নিত করব। আর যদি বোর্ডের তলের সঙ্গে অভিলম্ব বরাবর সম্পাদিত হয় এরকম, তখন তাকে আমরা এরকম ডটেড চিহ্ন দিয়ে প্রকাশ করব। যে ডটগুলো কিন্তু প্রকাশ করছে যেটা বোর্ডের তলের সঙ্গে অভিলম্ব, কিন্তু এক্স অক্ষ বরাবর যে আলোকরশ্মির গতি তার সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার। তাহলে এইভাবে কিন্তু আমরা সমতল সমবর্তিত যে আলোগুলোকে তাকে কিন্তু আমরা ডিনোট করি। ঠিক আছে, এরপর আমরা দেখব প্রতিফলনের দ্বারা সমাবর্তন। তাহলে চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। ছাত্রীরা, এখন আমরা দেখব প্রতিফলনের দ্বারা কিভাবে সমাবর্তন ঘটছে।
তার জন্য আমরা একটা আচ্ছা, তার আগে আমরা বলি যে এই যে একটা অ্যাঙ্গেলের কথা, প্রতিফলন অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে প্রতিফলনের ফলে সমাবর্তন ঘটে, পোলারাইজেশন ঘটে, এই বিষয়টা প্রথম লক্ষ্য করেছিলেন 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ম্যালাস। তিনি বলেন, তিনি দেখেন যে সত্যি সত্যি আলো যখন কোনো একটা বায়ু থেকে কোনো একটা কাঁচ মাধ্যম বা স্বচ্ছ জলের কোনো দুটো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে প্রতিফলিত হচ্ছে, সেই প্রতিফলিত রশ্মি আংশিকভাবে সমবর্তিত হচ্ছে, অর্থাৎ তার মধ্যে কিছু কম্পোনেন্ট কিন্তু থাকছে না, সমবর্তন অর্থাৎ একটা নির্দিষ্ট তলে কম্পন ঘটছে। তাহলে এই যে সমবর্তনটা আংশিকভাবে বলছে, পার্শিয়ালি পোলারাইজড, তাহলে এই বিষয়টা কিন্তু নির্ভর করছে কোন কোণে আপতনটা ঘটছে, অর্থাৎ আপতন কোণের মান কিন্তু সবসময় নির্ভর করবে আংশিকভাবে সমাবর্তন হবে না কিভাবে সমাবর্তন হবে। তাহলে এখন আমরা দেখব এই আপতন কোণের মানটাকে আমরা আইপি দিয়ে চিহ্নিত করতে পারি, যেটাকে আমরা বলবো পোলারাইজড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন বা সমবর্তন কোণ। অর্থাৎ আলোক রশ্মির যে কোণে কোনো প্রতিফলক তলে আপতিত হলে সমাবর্তনের মাত্রা সর্বাধিক হয় তাকেই বলা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন বা সমবর্তক কোণ। অর্থাৎ আইপি কোণে যদি আলোক রশ্মি কোনো একটা প্রতিফলক তলে পড়ে, তাহলে প্রতিফলিত রশ্মিটা সর্বাধিক সমবর্তিত হবে, অর্থাৎ এর মাত্রা সর্বাধিক হবে। আর আরেকটা জিনিস আমরা বলবো, এই আইপির ভ্যালুটা কিন্তু সবসময় নির্ভর করবে কার ওপর না, এই এমএন তলের ওপর, এমএন তলের প্রকৃতিটা কেমন তার উপর, এবং অবশ্যই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর। তাহলে এখন একটা পরীক্ষা, ওই টুরম্যালিন একটা কেলাসের সাহায্যে আমরা দেখবো সত্যি সত্যি প্রতিফলিত রশ্মি সমবর্তিত হচ্ছে কিনা। তাহলে তার জন্য আমরা এমএন একটা কাঁচ নিয়েছি, যে কাঁচটাকে কালো রং করা হয়েছে। কালো রং করার একটাই উদ্দেশ্য, যাতে প্রতিফলিত রশ্মিটা বারবার কি হয় না, প্রতিসৃত না হয়ে যায়, অর্থাৎ প্রতিসৃত কি হয়, কাঁচটি কালো হওয়ায় প্রতিসৃত রশ্মির একাধিক প্রতিফলন ঘটা সম্ভব হয় না, মানে বারবার প্রতিফলন যাতে না হয় তার জন্য কাঁচটাকে কালো করা হয়েছে। এইবার এই এমএন তলটাকে কি করা হয়েছে, ধরো এটা একটা প্লেন, সেই প্লেনের সঙ্গে এরকম লম্বভাবে রাখা আছে। এই এমএন তলটাকে কাগজের তলের ওপর লম্বভাবে রাখা হয়েছে, এবং যে সারফেসটায় আলো পড়ছে সেটা কিন্তু যথারীতি কালো সারফেস, যাতে বারবার প্রতিফলন না ঘটে, আর ওটা একটু মসৃণ সারফেস, যাতে প্রতিফলনটা ভালোভাবে ঘটে। এখন এই অবস্থায় আমরা সবসময় মনে রাখবো যে এই আইপির ভ্যালুটা কাঁচের জন্য অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 56 ডিগ্রি, আর বিশুদ্ধ জলের জন্য এটা হয় 53 ডিগ্রির কাছাকাছি। এখন 56 ডিগ্রি কোণে আলোক রশ্মি এ ও পথে এমএন তলে আপতিত হলো, তাহলে এটা পুরো সমবর্তন কোণ আইপি সঙ্গে সমান। এই অবস্থায় কি লক্ষ্য করা গেল, যে প্রতিফলিত রশ্মির গতিপথে যদি একটা টুরমালিন কেলাসকে আমরা কিরকম ভাবে ওই পথের সঙ্গে লম্বভাবে রাখি, তাহলে কি দেখবো, ওই কেলাসটাকে এখন যদি আমরা আস্তে আস্তে ঘোরাই, দেখবো আলোর ঔজ্জ্বল্যতা ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে, এবং কমতে 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 একটা সময় একটা অবস্থানে কোনোভাবেই ওই দিক থেকে দেখলে কোনো আলো নির্গত হচ্ছে না। তাহলে সেই অবস্থানে কি ঘটছে, কোনো উপাংশই আর ওইদিকে ট্রান্সমিট করে যাচ্ছে না কেলাসের মাধ্যমে, সবটাই ওই কেলাস দ্বারা অ্যাবজর্ব হচ্ছে। তার মানে সেখানে হচ্ছে কি, ওই যে কম্পোনেন্টটা এখানে উপস্থিত, সেই কম্পোনেন্টটা আর ওর অক্ষটা পরস্পরের লম্ব হয়ে যাচ্ছে, মানে সমান্তরাল হচ্ছে না, লম্ব হয়ে যাচ্ছে। এইবার যে অংশে কোনো আলো পাচ্ছি না, সেই অংশ থেকে আবার যদি আস্তে আস্তে উল্টো দিকে ঘোরানো হয়, সেই মানে যেদিকে ঘোরাচ্ছিলাম সেই দিকেই ঘোরানো হয়, তাহলে দেখবো যে ঔজ্জ্বল্যতা, ব্রাইটনেসটা এবারে ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ কোনো আলোই আসছিল না, এরপর আবার সেই দিকেই আমরা অল্প অল্প করে ঘোরাচ্ছি, এবং আস্তে আস্তে ব্রাইটনেসটা বৃদ্ধি পেতে পেতে একটা সময় আসবে, এবং যে সময়টা কি, যেখানে আমরা কোনো আলোই পাচ্ছি না তার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরালে ঠিক সেই জায়গাটাই হচ্ছে কি না, আমরা পরিষ্কারভাবে সর্বোচ্চ আমরা আলোর ব্রাইটনেসটা দেখতে পাবো। তারপরে আরো ঘোরালে 90 ডিগ্রি থেকে 95 ডিগ্রি করলে কি হবে না, তখন কিন্তু আবার ব্রাইটনেস কমে যাবে। তার মানে যে জায়গায় আলো একদম বন্ধ হয়ে গিয়েছিল তার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে কি ঘটনা ঘটছে, ওই দুটো অক্ষ পরস্পরের সমান্তরাল হচ্ছে, তবেই কিন্তু কি হচ্ছে, আলোক রশ্মি বেরোতে পারছে এবং সর্বাধিক ঔজ্জ্বল্যতা বা ব্রাইটনেস নিয়ে।
এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। তাহলে এর থেকে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা ওই একটাই, প্রথমেই হচ্ছে দেখতে পাচ্ছি আলোর দুটো উপাংশ, একটা হচ্ছে কি কাগজের তলে, যেটাকে আমরা ওই অ্যারো দিয়ে একটু আগে বললাম যে বিপরীতমুখী অ্যারো দিয়ে আমরা প্রকাশ করছি, আর একটা হচ্ছে কাগজের তলের অভিলম্ব বরাবর, অর্থাৎ এই যে ডটেড লাইন দিয়ে প্রকাশ করছি। এবারে কাগজের তলের সঙ্গে এমএন প্লেনটা নিজেই লম্বভাবে অবস্থিত, তার মানে এই ডটেড অংশগুলো অর্থাৎ 2 নম্বর যে অংশ বা দ্বিতীয় উপাংশ অভিলম্ব বরাবর যেটা রয়েছে কাগজের প্লেনের সঙ্গে, এটা কিন্তু এমএন তলের সঙ্গে সমান্তরালভাবে রয়েছে। তাহলে একটা হচ্ছে এমএন তলে রয়েছে আর একটা হচ্ছে এমএন তলের সঙ্গে সমান্তরালে রয়েছে। তাহলে দেখো যেটা এমএন তলের সঙ্গে সমান্তরালে অর্থাৎ দ্বিতীয় যে উপাংশটা যেটা ডটেড লাইন দিয়ে আমরা এখানে দেখাচ্ছি, সেই উপাংশটা কিন্তু এই অ্যাঙ্গেলটা 56 ডিগ্রি হোক বা যে কোনো অ্যাঙ্গেলই হোক তার সঙ্গে কিন্তু কোনোভাবেই কোনো কিছু ঘটছে না, অর্থাৎ সে কিন্তু সবসময় প্রতিফলক তলের সঙ্গে সমান্তরালেই রয়েছে। ফলে সে কিন্তু কোনো তার পরিবর্তন ঘটবে না, সে সহজেই প্রতিফলিত হয়ে যাবে। প্রতিফলনের সঙ্গে তার কোনো রকম সেই আলোকরশ্মি কোনো সম্পর্কই নেই সেই উপাংশটার, ফলে সে তার কোনো পরিবর্তনই আমরা লক্ষ্য করব না। কিন্তু যে রশ্মিটা আলোক তলে কাগজের তলে ঘটছে, যেটাকে আমরা অ্যারো দিয়ে চিহ্নিত করছি বা প্রতিফলক তলে রয়েছে, যেহেতু অ্যাঙ্গেলগুলো যখন ডিফারেন্ট হবে তাহলে সেক্ষেত্রে ওই ওই যে অ্যারোগুলো অর্থাৎ ওই উপাংশটা প্রথম উপাংশটা সেটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে গিয়ে থাকবে। ফলে বিভিন্ন অ্যাঙ্গেল যুক্ত হওয়ার ফলে যখন 56 ডিগ্রি সমবর্তক কোণে পড়লো তখন কি ঘটবে না দ্বিতীয় মাধ্যমে সে কিন্তু প্রবেশ করবে এবং প্রবেশ করে অ্যাবজর্ব হয়ে যাবে কোন উপাংশটা? প্রথম উপাংশটা, যেহেতু ওটা কিন্তু কোন তলে রয়েছে? প্রতিফলক তলে রয়েছে, এবং প্রতিফলক তলে থাকার ফলে যে অ্যাঙ্গেলেই পড়ুক না কেন ওর অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট হবে এবং এবং সে যখন দ্বিতীয় ওই সমবর্তক কোণে পড়বে তখন কিন্তু দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে এবং অ্যাবজর্ব হয়ে যাবে। কারণ আমরা জানি ওই ম্যাক্সিমাম সমাবর্তন আমরা তখনই পাবো যখন আমরা সমবর্তক কোণে বা আইপি কোণে পড়বে। তাহলে ম্যাক্সিমাম হতে গেলে ওই উপাংশগুলো অ্যাবজর্ব হবে এবং বাকি যে উপাংশটা থাকবে যেটা আসলে প্রতিফলক তলের সঙ্গে সমান্তরাল সেটা কিন্তু প্রতিফলিত রশ্মিতে থাকবে, এবং তার ফলে ওই টুরম্যালিনকে যে জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম সর্বোচ্চ প্রতিবিম্ব সর্বোচ্চ ঔজ্জ্বল্য আমরা পাচ্ছি, সেখান থেকে অর্থাৎ ওখান থেকে ওই উপাংশগুলো যেটা আসলে এমএন তলের বা প্রতিফলক তলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত সেই উপাংশগুলো কিন্তু সহজেই ওর মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে একটা প্রতিফলক তলের সমান্তরাল তলে আমরা ওর কম্পনকে সীমাবদ্ধ করলাম, তাই এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে প্রতিফলনের দ্বারা সমাবর্তন, এবং এই সমাবর্তনটা অবশ্যই সমতল সমাবর্তন। এই সংক্রান্ত আমরা দেখব একটা বুস্টার ল আছে যেখানে আইপি অর্থাৎ এই বুস্টার কোণের ট্যানজেন্টের মান মাধ্যমের প্রতিসারাঙ্কের সঙ্গে সমান হয়। তাহলে দেখো এখানে ছবিটা যদি আমরা আঁকি একটু, বুস্টারের সূত্র যেটা বিজ্ঞানী বুস্টার প্রথম আবিষ্কার করেন যে এই কোণটা আইপি কোণটা আসলে বুস্টার কোণ। এখানে আমরা কি আঁকবো না, এখানে একটা দ্বিতীয় যে এই যে বিভেদ তল এমএন থেকে এখন আমরা বিভেদ তল ধরছি এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা আইপি নাম দিচ্ছি। তাহলে এখানে কি ঘটনা ঘটবে? এখানে আলোকরশ্মির একটা প্রতিসরণও হবে। এবং এই প্রতিসৃত রশ্মিতে এই বুস্টার কোণ যাকে আমরা বলছি আইপি, এই যে প্রতিসৃত তলটা প্রতিসরণের ফলে তৈরি হচ্ছে, এখানে কোন উপাংশটা থাকা উচিত? এখানে অবশ্যই এই উপাংশটা, মানে এর মধ্যে দুটো উপাংশই থাকবে, কিন্তু ওর মধ্যে শুধুমাত্র ওর সমান্তরালে অবস্থিত যে তলে যে উপাংশটা আমরা কল্পনা করছি সেটা আমরা দেখতে পেলাম। এখন এই যে দুটো অ্যাঙ্গেল অর্থাৎ এই কম্পন আর এই কম্পনের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। অর্থাৎ একটা হচ্ছে কাগজের তলের অভিলম্ব বরাবর আর একটা কাগজের তলে কম্পনের একে অপরের সঙ্গে সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকে। সুতরাং প্রতিফলক তল প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি এই দুটো রশ্মির মধ্যবর্তী কোণ কিন্তু সবসময় কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এটা আইপি, প্রতিফলনের সূত্র অনুযায়ী এটাও আইপি, আর এটা হচ্ছে আর, তাই তো? ফলে আমরা কি লিখতে পারি এখন? দেখো আইপি প্লাস 90 ডিগ্রি
প্লাস আর ইজিক্যাল টু 180 ডিগ্রি, এই সূত্র। এই এন ড্যাশ অভিলম্ব মধ্যে যে কোণ সেটা হচ্ছে 180 ডিগ্রি, সুতরাং 90 ডিগ্রি 180 ডিগ্রি থেকে ক্যান্সেল হয়ে গিয়ে আমরা পেলাম আইপি প্লাস আর ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি। এটা মনে রাখার সহজ উপায় একটাই, যে এই ডটেড লাইন আর এই অ্যারো লাইনের মধ্যে কোণ সবসময় কি 90 ডিগ্রি, সুতরাং যেহেতু এরা একে অপরের সঙ্গে 90 ডিগ্রি, একটা হচ্ছে সমতলে কাঁপছে, একটা সমতলের অভিলম্বে কাঁপছে, ফলে এই তল দুটোও কিন্তু একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করেই থাকবে এই রশ্মি দুটো। সুতরাং আইপি প্লাস আর ইজিক্যাল টু 90 ডিগ্রি হল। এখন আমরা আইপি কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আর রূপে। এখন এই যে মিডিয়ামটার মধ্যে আলো প্রবেশ করছে, তার যদি প্রতিসারাঙ্গকে আমরা মিউ সাইন দিয়ে লিখি, তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? স্নেলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি সাইন আইপি বাই সাইন আর ইজিক্যাল টু মিউ। এরপর সাইন আর কে আমরা এখানে আইপি সমান 90 ডিগ্রি মাইনাস আর লিখেছি, সুতরাং আর ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস আইপি লিখতে পারি। সুতরাং আমরা লিখছি সাইন আইপি বাই সাইন 90 ডিগ্রি মাইনাস আইপি, কারণ আর এর পরিবর্তে আমি এই অংশটা লিখলাম। এবারে সাইন 90 ডিগ্রি মাইনাস আইপি মানেই হচ্ছে কস আইপি, তাহলে সাইন আইপি বাই কস আইপি, এটা ইজিক্যাল টু হয়ে গেল মিউ। তাহলে সাইন আইপি কস আইপি মানে হচ্ছে ট্যান আইপি ইজিক্যাল টু মিউ। তাহলে এখান থেকে আমরা বুস্টারের সূত্র এটাই বলে দিচ্ছে যে আইপিটা হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স মিউ, অর্থাৎ সমবর্তন কোণের বুস্টারের সূত্র হচ্ছে সমবর্তন কোণের ট্যানজেন্টের মান হচ্ছে মাধ্যমের প্রতিসারাঙ্কের পরম প্রতিসারাঙ্কের সঙ্গে সমান। ঠিক আছে, এটা যদি বায়ু মাধ্যম হয়, এটা যদি জল মাধ্যম হয়, তাহলে তার পরম প্রতিসারাঙ্ক হচ্ছে, এটাই হচ্ছে বিষয়। এরপর যেটা আছে, এটা আমরা মুখে যদি ছোট করে একটু বলে দিই, আর সেটা হচ্ছে যে প্রতিসরণ দ্বারাও কিন্তু সমবর্তন ঘটতে পারে। কিরকম ভাবে? আমরা দেখছি আপতিত রশ্মি প্রতিফলিত হচ্ছে, প্রতিসৃত হচ্ছে। এবারে প্রতিফলন যখন ঘটছে, তখন একটা উপাংশ মিসিং বলে এই প্রতিফলিত রশ্মিটা কি হচ্ছে, প্রতিফলিত রশ্মিটার কিন্তু ঔজ্জ্বলতা বা ব্রাইটনেসটা কমে যাচ্ছে। তাহলে এই ব্রাইটনেসটা যদি আমাকে বাড়াতে হয়, প্রতিফলিত রশ্মিটাকে যদি ভালোভাবে আমাকে যদি ভালো মাত্রায় সমবর্তন ঘটাতে হয়, তাহলে কিন্তু একটা তল ব্যবহার না করে আমরা যদি অনেকগুলো তলকে পরপর রাখি, তাহলে এই প্রতিফলিত রশ্মিটা আবার অন্য তলে পরে প্রতিফলিত হলো, আবার পরপর 3-4টে তলে পরে যখন প্রতিফলিত হবে, তখন কি হবে না, সে কিন্তু তার মধ্যে কিন্তু সে বারবার প্রতিফলিত হওয়ার ফলে তার কিন্তু কি হবে, ঔজ্জ্বলতা বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রতিফলন করতে পারি, এবং যে প্রতিসরণটা পাবো সেই প্রতিসরণে কিন্তু শক্তিটা কমে যাবে এবং প্রতিফলনের শক্তিটা আমরা বেশি পাবো। তাহলে প্রতিসরণের দ্বারাও কিন্তু আমরা এখানে পেতে পারি, তাহলে সমবর্তন আলো পাওয়া সম্ভব। আর কি দ্বি প্রতিসরণ বা ডাবল রিফ্র্যাকশনের কথা আমরা এখানে পড়বো। সেটা কি, আর কিছুই না, দ্বি প্রতিসরণটা হচ্ছে এরকম কোনো একটা এমন কিছু কেলাস আছে, যেমন ক্যালসাইট কেলাস, কোয়ার্টজ কেলাস, এগুলোর মধ্যে যখন আলো পড়বে, আলো দুবার প্রতিসৃত হবে, অর্থাৎ একটা সে সোজা বেরিয়ে গেল, আর একটা তার প্রতিসরণ ঘটবে, এরকম একটা প্রতিসরণ তার ঘটলো। তাহলে এই যে দুবার, একটাকে বলা হচ্ছে অর্ডিনারি রশ্মি, ও রশ্মি, সাধারণ রশ্মি, আর একটাকে বলা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ও রশ্মি, আর একটাকে বলা হচ্ছে ই রশ্মি বা এক্সট্রা অর্ডিনারি রশ্মি। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে ই রশ্মি বা এক্সট্রা অর্ডিনারি রশ্মি। এবার এরকম নামের অর্থ কি, বা এরকম ঘটছে কেন? এরকম কিছু কেলাস আছে যেগুলো বিভিন্ন যৌগ দিয়ে গঠিত, তাদের মধ্যে আলো পড়লে এরকম দুভাগে বিভক্ত হয়ে যায়। একটা ভাগে, অর্থাৎ যেটা আমরা অর্ডিনারি রশ্মি বলছি, সেই রশ্মিটা কি হয় না, সেটা কিন্তু প্রতিসরণের সূত্র মেনে চলে, তাই তাকে অর্ডিনারি রশ্মি বলা হচ্ছে। আর অপর যে ভাগটা, যেটা এইভাবে আলাদা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ই রশ্মি, এক্সট্রা অর্ডিনারি রশ্মি, যেটা কিন্তু প্রতিসরণের সূত্র মেনে চলে না।
তাই একে ইরস্বি বলছে। সুতরাং এরকম ক্ষেত্রে আমরা এই সমস্ত কেলাসগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিটিভ কেলাস, আর একটা হচ্ছে পজিটিভ ক্রিস্টাল, আর একটা হচ্ছে নেগেটিভ ক্রিস্টাল। পজিটিভ ক্রিস্টাল কি? পজিটিভ ক্রিস্টাল হচ্ছে এই যে ও রশ্মির বেগ যখন ভি রশ্মির বেগের থেকে বেশি হবে, অর্থাৎ যে সকল দ্বিপ্রতিসারক যে কেলাসগুলো রয়েছে যারা প্রতিসরণ ঘটায়, দুটো প্রতিসরণ ঘটায়, তাকে বলা হচ্ছে দ্বিপ্রতিসারক কেলাস। ওই যে বারবার বলছি ক্যালসাইট, কোয়ার্টজ, টুরমালিন, এরা সবাই কিন্তু দ্বিপ্রতিসারক কেলাস। তাহলে এই ধরনের দ্বিপ্রতিসারক কেলাসের মধ্যে যখন অর্ডিনারি রশ্মির বেগটা এক্সট্রাঅর্ডিনারি রশ্মির বেগের থেকে কি হবে? বেশি হবে, তখন কি হবে? প্রতিসরাঙ্কটা, অর্ডিনারি রশ্মির প্রতিসরাঙ্কটা অবভিয়াসলি এক্সট্রাঅর্ডিনারি প্রতিসরাঙ্ক থেকে কম হবে। উদাহরণস্বরূপ দেখো বলছে এই ধরনের যে কেলাস তাকে বলা হচ্ছে পজিটিভ ক্রিস্টাল, দ্বিপ্রতিসারক, পজিটিভ দ্বিপ্রতিসারক কেলাস। তাহলে ধনাত্মক এদের যেমন ধরো কোয়ার্টজ, যেটা হচ্ছে সিলিকন অক্সাইড, সিলিকন অক্সাইডের ক্ষেত্রে মিউ ও এর ভ্যালুটা হচ্ছে 1.544, আর মিউ ভি এর ভ্যালুটা হচ্ছে 1.55, কত একটা আছে যেন 553। তার মানে দেখো যেহেতু এখানে অর্ডিনারি রশ্মির বেগটা বেশি, ফলে এর প্রতিসরাঙ্কটা কিন্তু এর থেকে কম। ঠিক আছে, সুতরাং এই ধরনের পজিটিভ ক্রিস্টাল রয়েছে। ঠিক নেগেটিভ ক্রিস্টালও রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এর ঠিক উল্টোটা, যখন ভিও লেস দ্যান ভিই তাহলে অবভিয়াসলি মিউ ও গ্রেটার দ্যান মিউ ই হবে। যেমন টুরমালিনের যখন আমরা প্রতিসরাঙ্ক দেখব, টুরমালিন কেলাসে, যেটা সিলিকেটের একটা ভীষণ জটিল যৌগ, সেই ধরনের কেলাসের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ ইটা হচ্ছে 1.638, আর মিউ এর ভ্যালুটা হচ্ছে 1.669। তাহলে এটা পরিষ্কার করে দিল যে এটা হচ্ছে নেগেটিভ ক্রিস্টাল টুরমালিন। আর কি আর একটা জিনিস আমরা মনে রাখবো, অপটিক্যাল অ্যাক্সিস কাকে বলে? যখন আপতিত রশ্মি যে দিক বরাবর আপতিত হলে ও রশ্মি এবং ই রশ্মির গতিবেগের কোনো পার্থক্য থাকে না, একই গতিবেগে দুজন গতিশীল হয়, অর্থাৎ তখন তারা আর দ্বিপ্রতিসরণ ঘটায় না, তখন সেইটাকে বলা হচ্ছে ওই সমস্ত কেলাসগুলোর অপটিক্যাল অ্যাক্সিস। এবারে কোনো কোনো কেলাসের দুটো অপটিক্যাল অ্যাক্সিস থাকে, তাদেরকে দ্বিঅক্ষীয় বাই ক্রিস্টাল বলবো। আবার কোনো কোনো ক্রিস্টালের একটা অক্ষ থাকে, তাকে আমরা কি বলবো না একটি মাত্র একাক্ষ কেলাস বলতে পারি। যেমন একাক্ষ কেলাস হচ্ছে ক্যালসাইট, কোয়ার্টজ, আর দ্বিঅক্ষ কেলাস হচ্ছে কপার সালফেট। ঠিক আছে, আর আমরা যেটা মনে রাখবো, পোলারয়েডের কথা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা সবসময় দেখতে পাচ্ছি যে টুরম্যালিন কি করছে, একটা উপাংশকে, দুটো যে উপাংশ সেটা কিন্তু একটা উপাংশকে সে অ্যাবজর্ব করছে। তাহলে টুরম্যালিন কেলাসের মধ্যে দিয়ে যখন আলোর দুটো প্রতিসরণ ঘটবে, তখন কিন্তু সেই কেলাস একটা প্রতিসরণকে পুরোপুরি অ্যাবজর্ব করবে, এবং যত সে এই অ্যাবজর্বেন্সটা বাড়বে, যখন কেলাস থেকে যখন ও রশ্মিটা শোষিত হয়ে যাবে আর ই রশ্মিটা নির্গত হবে। এই যে পদ্ধতি, একে বলা হচ্ছে তোমার দ্বিরাগত্ব বা দ্বিবর্ণতা। ঠিক আছে, এই বিষয়টাকে টুরম্যালিন ঘটাচ্ছে, যারা দুটো প্রতিসরণ ঘটায়, এরকম ঘটায়। সে ঠিক এই কনসেপ্টে তৈরি হয়েছে পোলারয়েড। পোলারয়েড আসলে কিছুই না, নাইট্রোসেলুলোজ নামক একটা কেলাস, সে তার ফিল্ম, একটা ছোট ছোট এই ফিল্মের ওপর, নাইট্রোসেলুলোজ ফিল্মের ওপর তোমাদের হেরাপ্যাথাইট, ঠিক আছে, হেরাপ্যাথাইট নেরাস বসিয়ে পোলারয়েড তৈরি করা হয়। তার ফলে, এবং এই হেরাপ্যাথাইটস যে কেলাসগুলো বসানো হয়, তাদের অপটিক্যাল অ্যাক্সিসগুলো সবসময় একে অপরের সঙ্গে কি হয়, সমান্তরালভাবে থাকে। ফলে যখনই আলোকরশ্মি পড়বে, তার একটা উপাংশ অ্যাবজর্ব হয়ে আর একটা যে উপাংশ নির্গত হবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে সমাবর্তন হবে। ঠিক আছে, এই সমাবর্তন আলো সৃষ্টি করার জন্য, পোলারাইজড লাইট পাওয়ার জন্য এই ধরনের পোলারয়েড ব্যবহার করা হয়। এই পোলারয়েড
কাজই হচ্ছে দুটো উপাংশের মধ্যে একটা উপাংশকে অ্যাবজর্ব করা আর একটা উপাংশকে বার করা, যেটার ঔজ্জ্বল্যতা কিন্তু কি হয় না মূল আলোর থেকে কম হয়, কিন্তু সমবর্তন আলো হিসাবে সেটা কিন্তু নির্গত হয়। অর্থাৎ পোলারয়েডের ব্যবহারই কি? পোলারয়েডের প্রথম ব্যবহার হচ্ছে আমরা সমাবর্তন আলো তৈরি করতে পোলারয়েড ইউজ করি। 2 নম্বর হচ্ছে দামি দামি যে সানগ্লাসগুলো হয় সেগুলো কিন্তু কাঁচের বদলে কি হয়, পোলারয়েড ইউজ করা হয়। ফলে খুব তীব্র আলো যখন আসে তার একটা উপাংশ কিন্তু অ্যাবজর্ব হয়ে যাওয়ার ফলে আরেকটা উপাংশ যেটা আমাদের চোখে পৌঁছায় সেটা কিন্তু অনেক সফট হওয়ায় আমাদের চোখ কিন্তু অনেক আরাম পায়। তারপর গাড়ির হেডলাইট, গাড়ির যে উইন্ডোগুলো অনেক দূর থেকে তীব্র আলোকে যাতে গাড়ির ভেতরে ঢুকতে না হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় পোলারয়েড ইউজ করা হয়। আর আমরা মনে রাখতে পারি যে 3D যে সিনেমাগুলো হয়, অর্থাৎ যেখানে আমাদের যে 3D যে সিনেমাগুলো যখন আমরা দেখতে পাই না, অরিজিনালি আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সব কিছু, বাস্তবে আমরা সেই স্ক্রিনটার মধ্যে ঢুকে যাই, তাহলে সেই সমস্ত সিনেমা তৈরিতে কিন্তু এই পোলারয়েড ফিল্মের ব্যবহার বহুলভাবে হয়। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের সমাবর্তন। তোমরা খুব ভালো করে এই ঘটনাটা, ভীষণই বোঝার বিষয় এই জায়গাটা। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবে সেই সংক্রান্ত, আর বইটা খুব ভালো করে পড়বে। এই অংশটা আমি তোমাদের ছায়া প্রকাশনী থেকে পড়েছি, এখানে খুব ভালো ডিটেলসে দেয়া আছে। তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে, এই সংক্রান্ত অঙ্কগুলো করবে। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আমরা নতুন টপিক নিয়ে আবার ক্লাসে আসবো। থ্যাংক ইউ।